সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের কোনো রাজনৈতিক বিশ্লেষণ শোনাবো না। আজ আমি শোনাবো একটি দেশের মৃত্যুর গল্প। যে দেশটি গত ৫ই আগস্টের পর থেকে নতুন সূর্য দেখার কথা ছিল, সেই দেশ আজ শয়তানের অন্ধকার মেঘে ঢেকে গিয়েছে। রাজশাহীর বাগমারাতে একজন ভ্যান চালক ওমর ফারুকের সাথে যা যা হয়েছে তা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তাকে কেবল চোর সন্দেহ হাত পায়ে ব্রেক ঢুকিয়ে দেওয়া হয়েছে তা না। হ্যাঁ, এই যে হাত পায়ে ব্রেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনি যেটা শুনেছেন ২০২৫ সালে দাঁড়িয়ে একজন মানুষকে ব্রেকবিদ্ধ করা হয়েছে, বায়ুপথে মরিচের গুঁড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর শীতের রাতে নগ্ন করে নদীতে চুবানো হয়েছে। নাসরাতের যীশুখ্রিস্টকে পেরেক দিয়ে বিদ্ধ করা হয়েছিল সমকালীন অপশাসনের প্রতিবাদ করার জন্য, কিন্তু একজন অতি সাধারণ ভ্যান চালককে চুরির অপরাধে পেরেক বিদ্ধ করার এই নারকীয় ঘটনা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? এটি কি সেই রিসেট বাটনে টিপে দেওয়া বাংলাদেশ? আজ এই শয়তানি শাসনের ব্যবচ্ছেদ করব আমরা। আমরা আগে দেখে আসি এখানে কি তার খবরটাকে বলা হয়েছে, এই ঘটনাটি কি ঘটেছিল আমরা একটু জেনে আসি। ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, গত বুধবার বাগমারার ভবানীগঞ্জ উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডে ব্যাটারি চুরির অপবাদ দেওয়া হয় ওমর ফারুককে। তাকে আটকে রাখে সিএনজি সমিতির সদস্যরা। এই সময় সমিতির ২০ থেকে ২৫ জন সদস্য মত সৃষ্টি করে ওমর ফারুককে নির্যাতন করেন। চুরির কথা স্বীকার করাতে ৪ হাত পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে নিহতের পরিবার। পরে শুনলেন দর্শক, ৪ হাত পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা যে জাহিলিয়াত যুগে চলে গেছি তার কিন্তু উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এটা। চুরি করতে পারে, অপরাধ হতে পারে, কিন্তু তাকে এভাবে মারার তো একটা মানুষকে তো এভাবে মারার, তাকে সে তো খুন করেনি যে তাকে ফাঁসি দেওয়া হবে, সেটা তো আদালত করবে। তাকে বিচার করতে হলে তো আদালত করবে। তাকে তো এভাবে মারার অধিকার কাউকে কেউ দেয়নি। নির্যাতনের শিকার ওমর ফারুককে মাদক থাকার অভিযোগে ৭ দিনের কারাদণ্ড দেন এবং ১০০ টাকা জরিমানা করেন বাগমারার নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেখেন, এরকম ভাবে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তাকে আবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি দিল? আদালতে পাঠালো এবং তার মৃত্যুটা সে কিন্তু নিশ্চিত করলো এখানে। তাকে যদি ওই সময় সাথে সাথে হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো তাকে বাঁচানো যেত, কিন্তু আসলে তা করা হয়নি। আমরা আসলে কোন জাহিলিয়াত যুগে যে বাস করছি আপনি একটু ভাবেন। উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঁইয়া পরে কারাগার থেকে ওমর ফারুককে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এইটা হচ্ছে বাংলাদেশ। এখন কি বলবো, আমরা একটু নিউজগুলোতেও দেখে আসি কি বলা হচ্ছে সেই নিউজগুলোতে। ভ্যান চালক ওমর ফারুকের মৃত্যু মব নির্যাতন না রাষ্ট্রীয় ব্যর্থতা? চুরির অপবাদে মব নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে মৃত্যু, রাজশাহীর ভ্যান চালক ওমর ফারুকের ঘটনায় তোলপাড় দেশ। খ্রিস্টান ধর্মের সূচনা লগ্নে নাসরাতের যিশুকে যে কথা আমি বলছিলাম কোষবিদ্ধ করার ঘটনাকে ইতিহাস দেখেছে শাসন ব্যবস্থার ভয় ও দমন পরিনীতির প্রতীক হিসাবে। শাসকরা চেয়েছিলেন যেন কেউ আর অত্যাচারের বিরুদ্ধে মুখ না খুলে। ২০০০ বছর পর বাংলাদেশে এক ভ্যান চালকের মৃত্যুকে ঘিরে সেই ইতিহাসের ছায়া কি নতুন করে প্রশ্ন তুলছে? এ কোন বার্তা দিচ্ছে বর্তমান রাষ্ট্র সমাজ? রাজশাহীর বাগমারায় চুরির অপরাধে আটক, কথিত মব নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতের সাজা এবং শেষ পর্যন্ত কারাগারে মৃত্যু ঘটনায় সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ওমর ফারুক। আমরা দীপু দাসের কথা, এই যেটা নিয়ে সারা বিশ্বে কিন্তু আলোচনা হচ্ছে, এর ভিতরে দীপু দাসকে পুড়িয়ে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করার যে ঘটনা, সেটা কিন্তু সারা বিশ্বে আলোচিত হচ্ছে এবং সেটা কিন্তু আমরা দেখছি। এই যে দীপু দাসের ছেলে মেয়ে বলতেছে, বাবা একবারে চলে গেল, আমি কার কাছে থাকবো? চিন্তা করেন, এই কথাগুলো শুনলে আসলে মানে এটা কি মানুষের কারবার হতে পারে? মানে মানুষের প্রতি মানুষের এই মমত্ববোধ, এই মহানুভবতা কোথায় গেল? মানবাধিকারটা কোথায় গেল? আমরা আসলে এই প্রশ্ন খুঁজেই পাই না। দর্শক, আপনি শুনলেন ওমর ফারুক, যার বয়স ৩৮ বছর, বাবা মোসলেম সর্দার নিজেও একজন ভ্যান চালক, গত বুধবার সন্ধ্যায় বাগমারার ভবানীগঞ্জে সিএনজি সমিতির সভাপতি রেজাউল হাসান আর সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নেতৃত্বে একদল পিচাস ফারুককে আটকে রাখে। অপরাধ, সে চোর সন্দেহ করেছে। শুরু হয় মব জাস্টিস। চুরির স্বীকারোক্তি আদায় করার জন্য তারা ফারুকের ২ হাত ২ পায়ে লোহার প্রেক ঢুকিয়ে দেয়। ভাবুন একবার, লোহার হাতুড়ি দিয়ে একবার একটা প্রেক যখন তার হাড় ভেদ করে যাচ্ছিল, তখন কি সেই যেখানে কোনো মানুষ ছিল না, পানি খেতে চাইলে তাকে শীতের কনকনে রাতে নগ্ন করে নদীতে চুবানো হয়, আর পৈশাচিকতার চরম সীমা ছাড়িয়ে যায় তার বায়ুপথে ঢুকিয়ে দেওয়া হয় মরিচের গুঁড়া। এই যে বিভৎসতা, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি একটি সামগ্রিক মানসিক বিকার। এই পুরা জাতির ভিতরে মানসিক বিকারটা এখন ঘটে গেছে, যা এই তথাকথিত বিপ্লবের পর থেকে বাংলাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, এবং এটা ছড়িয়ে দেওয়ার জন্য পিচাস ইউনূস এটা চাষ করেছে বলতে আমরা বলতে চাই। পিচাসের এই তাণ্ডব
পর নাটকটি দ্বিতীয় অঙ্ক শুরু হয়। যখন দেখা গেল ফারুক মরতে বসেছে, তখন তারা পুলিশ আর ম্যাজিস্ট্রেট ডাকলো। ঘটনাস্থলে এলেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভুইয়া। একজন ম্যাজিস্ট্রেট হিসেবে তার কাজ কি ছিল? ওই মুমূর্ষ মানুষকে হাসপাতালে পাঠানো এবং নির্যাতনকারীদের হাত করানো পরানো। কিন্তু তিনি কি করলেন? তিনি উক্ত রক্তাক্ত মুমূর্ষ মানুষটিকে পকেটে এক পুরিয়া গাঁজা পাওয়ার নাটক। বিশ্বাস করেন, পানিতে চুবানোর পর তার পকেটে কি গাঁজা পাওয়ার কথা? আপনাদের আমি একটা প্রশ্ন করি, পানিতে চুবানো হয়েছে, তা গাঁজা যদি থাকে সেটা তো ভেসে যাওয়ার কথা নাকি? বা ভেসে যাওয়ার কথা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে 7 দিনের জেল, 100 টাকা জরিমানা করে দিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার কি চোখ ছিল না? ওই মানুষের হাত পা দিয়ে রক্ত ঝরছিল, পেরেক ঢোকানোর দাগ ছিল, তা সত্ত্বেও আপনি তাকে হাসপাতালে না পাঠিয়ে জেলে পাঠালেন। আপনি কি ম্যাজিস্ট্রেট নাকি খুনিদের সহযোগী? আপনার এই রায় প্রমাণ করে যে এই প্রশাসনের রন্ধে রন্ধে এখন শয়তান ভর করছে। বাগমারা থানার ওসি সাইদুল ইসলাম বলেছেন, ম্যাজিস্ট্রেটের আদেশ পাওয়ার পরই তাদের কাজ, তার আগে তাদের কোনো কাজ নেই। কি চমৎকার অজুহাত! এই মুমূর্ষু মানুষকে জেনে শুনে জেলের অন্ধকারে প্রকোষ্ঠে ঠেলে দিলেন আপনারা। ফারুক যখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছালেন, জেল সুপার তার অবস্থা দেখে আতঙ্কিত হয়ে সকালে রামেক হাসপাতালে পাঠালেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শনিবার ভোরে ফারুক মারা যান। ফারুকের অপরাধ ছিল তিনি গরিব। তার মা পারুল বেগম আর্তনাদ করে বলেছেন, গরিব বলে আমার ছেলেকে এভাবে মারা হলো। হ্যাঁ মা, আপনাদের কি বলতে চাই, এই বাংলাদেশ এখন গরিবের জন্য কোনো আইন নেই। এখানে আইন কেবল পিচাসদের জন্য, যারা তৌহিদি জনতা মব সেজে মানুষকে শিকার করে বেড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল রিসেট বাটন টিপে সব বদলে দেবেন। আজ বাগমারাতে ফারুকের শরীরে যে ব্রেক মারান ঢোকানো হয়েছে, তা কি আপনার সেই রিসেট বাটনের ফসল? 5 আগস্টের পর থেকে আমরা কি দেখছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে পিটিয়ে মারা হয়েছে, খাগড়াছড়িতে চুরির অভিযোগে হত্যা করা হয়েছে, চুরির অভিযোগে, আর এখন পেরেক বিদ্ধ করে একজন ভ্যান চালককে হত্যা। যিশুকে পেরেক বিদ্ধ করা হয়েছিল কারণ তিনি শাসক গোষ্ঠীর ভয় জাগিয়েছিলেন, কিন্তু এখন ভ্যান চালককে কেন পেরেক বিদ্ধ করা হলো? বার্তাটি পরিষ্কার, এই শয়তানি শাসক গোষ্ঠী চায় সাধারণ মানুষের মনে এমন ভয় ঢুকিয়ে দিতে যাতে কেউ জীবনে নিরাপত্তা না পায় বা নিরাপত্তা না চায়, যাতে কেউ অন্যায়ের ন্যায় বিচারের দাবি তুলতে না পারে। বাংলাদেশ আজ শয়তানের মেঘে ঢাকা পড়েছে। এখানে আর কোনো মানুষ নেই, আছে কেবল রক্ত পিপাসু একদল জানোয়ার। এই হত্যাকাণ্ডের জন্য প্রধান আসামি সিএনজি সমিতির সভাপতি রেজাউল করিম আর সাধারণ সম্পাদক আব্দুল মতিন। তারা দম্ভ করে বলেছে সামনাসামনি না গেলে কথা বলবে না। এই সাহস তারা কোত্থেকে পায়? তারা জানে এই সরকার তাদের কিছুই করবে না, কারণ তারা এখন জনতার শক্তির অংশ। বিভাগীয় কমিশনার ডক্টর আনাম বজলুর রশিদ বলেছেন, তিনি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন। বাহ, একজন মানুষ ক্রুশবিদ্ধ হয়ে মারা গেল আর আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই হলো আপনার ভাষা? আপনাদের বেতন কি জনগণের ট্যাক্সের টাকা হয় না? আপনার কেবল ইউনূসের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেয়ার দখল করে বসে আছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে চাই, আপনারা যে ডক্টর ইউনূসকে নোবেল দেন, তাকে প্রশ্ন করুন তার দেশকে বা দেশে মানুষকে যীশু খ্রিস্টের মতো পেরেক বিদ্ধ করে মারা হচ্ছে কেন? কেন চুরির ঘটনায় মব জাস্টিস এখন রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে? এই ঘটনাটি প্রমাণ করে বাংলাদেশে এখন কোনো সরকার নেই, যা আছে তা হচ্ছে মব রুল। যে যার মতো পারছে আইন হাতে তুলে নিচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতি যদি না থামে, তবে বাগমারা থেকে এই আগুন একদিন ঢাকার সচিবালয় পর্যন্ত পৌঁছাবে। সেদিন আপনাদেরও রক্ষা পাবেন না, এবং সেই দিন আর খুব বেশি দূরে নাই। ওমর ফারুকের রক্ত আজ বিচার চাইছে। তার বাবার ভ্যান টানার ক্লান্ত হাত, তার মায়ের শূন্য কোল আজ এই প্রশাসনের কাছে জবাব চায়। ফারুককে যারা পেরেক বিদ্ধ করেছে, যারা মাদক উদ্ধারের নাটক সাজিয়েছেন এবং ম্যাজিস্ট্রেটে মুমূর্ষু ফারুককে কারাদণ্ড দিয়েছেন যে ম্যাজিস্ট্রেট, সবার বিচার হতে হবে। যদি বিচার না হয় তাহলে বুঝে নেন বাংলাদেশ সত্যিই আজ শেষ। এটি আর কোনো স্বাধীন রাষ্ট্র নয়, এটি শয়তানের এক অভয়ারণ্য হিসেবে প্রমাণিত হয়েছে। দেশপ্রেমিক ভাই বোনেরা, আপনারা কি এখনো চুপ থাকবেন? আজ ফারুকের হাত পায়ে পেরেক ঢুকেছে, কাল আপনার সন্তানের শরীরে ওই পেরেক ঢুকবে। যে ঢুকবে না তার নিশ্চয়তা কে দিবে? ভিডিওটি শেয়ার করুন যাতে বিশ্বজুড়ে এই বর্বরতার খবর পৌঁছায়। ওমর ফারুকের এই আত্মত্যাগের বিচার আমাদেরকে পেতেই হবে। পিচাস ইউনূসের অন্ধকার থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সচেতন হোক, প্রতিবাদ করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে।